এটা আওয়ামী বাংলাদেশ না, এটা বিএনপি বাংলাদেশ না, এটা জামাতি বাংলাদেশ না, এটা শুধু কৃষকের বাংলাদেশ না, শুধু শ্রমিকের বাংলাদেশ না, এটা সবার বাংলাদেশ। সবার বাংলাদেশ হতে গেলে প্লুরালিস্টিক যে অ্যাপ্রোচ, যেখানে সবার মত নিয়ে একটা দেশ চালানো, এটার অভাব আছে। দীর্ঘ সময় ধরে যদি আপনি ফ্যাসিস্ট কোনো সরকার রাখেন, অথরিটেরিয়ান সরকার রাখেন, তখন লিডারশিপ কিন্তু থাকে না। স্বৈরাচার মানে কিন্তু শুধুমাত্র মানুষকে ধরে পিটিয়ে মারা না। স্বৈরাচার মানে আমি আপনার কথা শুনলাম না, এটাও স্বৈরাচার। এখন আপনি যদি মুখ বন্ধ করে দেন, গলা বন্ধ করে দেন এবং সবাইকে হুজুর হুজুর করতে বলেন, তাহলে লিডারশিপ তৈরি হয় কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধবন্দীদেরকে মুক্তি দিতেন, তখন শিক্ষার বিনিময়ে মুক্তি দিতেন, যে তোমরা যদি আমাদের এতগুলোকে ছাত্রদেরকে পড়ায় দাও তাহলে মুক্তি পাবা। তারপরে পড়া ইম্পর্টেন্ট, রাইট? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন দেশের কথা অনুষ্ঠান। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, আজ আমরা কথা বলবো জুলাই বিপ্লবের পরবর্তী পরিস্থিতিতে আসলে আমাদের কর্পোরেট খাত কোন দিকে যাচ্ছে, কি অবস্থায় আছে, সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন একজন কর্পোরেট ব্যক্তিত্ব, স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির নাসির। সাব্বির নাসির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। নাসির ভাই, আমরা বলছিলাম যে জুলাই বিপ্লবের পর, জুলাই বিপ্লব এটা অবশ্যই আমাদের জন্য একটা স্মরণীয় ঘটনা বাংলাদেশের ইতিহাসে। তারপর থেকে বলা চলে সবকিছুই উলট পালট অথবা স্ট্যাবেল আনস্ট্যাবেল অনেক ধরনের ঘটনা ঘটছে। সেক্ষেত্রে কর্পোরেটের অবস্থা কি? ধরেন যে কোনো একটা পরিবর্তন যখন হয় এবং যেটা অনেক বেশি ডিসরাপ্টিভ পরিবর্তন, তারপরে তো সবকিছু স্বাভাবিক থাকবে এটা হয় না। স্বাভাবিকতায় আসতে একটু সময় লাগে, যেটাকে বলে নিউ নর্মাল। তো প্রথমে ধরেন আমাদের যেটা হলো সেটা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার তো ছিলই না, পুলিশই তো ছিল না, থানাও ছিল না। তো আমরা কিভাবে প্রোটেক্ট করেছি? সো উই হ্যাড টু ক্রিয়েট আওয়ার ওন ফোর্সেস, ওন সিস্টেম, যাতে এটা প্রোটেক্ট করা যায়। আমার মনে হচ্ছে বাংলাদেশিরা মানুষ হিসাবে অত খারাপ নাই। এই পরিমাণ লুটতরাজ হতে পারত, একটা দেশে থানা নেই, পুলিশ নেই, সেই পরিমাণ। এর আগে কিন্তু বলা হচ্ছিল যে যদি সরকারের পট পরিবর্তন হয় অথবা সরকার পরিবর্তন হয়, তাহলে একদম ম্যাসাকার, যেটাকে বলা হয় ম্যাসাকার ঘটবে। সেটা ওই প্রথম 2-3 দিন বা এক সপ্তাহ আমি বলবো, তারপরে আস্তে আস্তে স্বাভাবিকতায় ফিরে এসছে দেশ। আমরা নিজেরা সাহায্য করেছি পুলিশ বাহিনীকে তাদের থানা সেট আপ করার ক্ষেত্রে, বিভিন্ন জিনিসপত্র দিয়ে, কারণ আমাদের স্বার্থেই দরকার হয়েছে। এরপরে প্রথমে তো অপটিমিজম চূড়ান্ত ছিল বাংলাদেশের মানুষের। আমরা রিসার্চ করি, এটাকে বলা হয় কনজিউমার কনফিডেন্স রিসার্চ। সেখানে ইন্ডেক্স ওয়াজ ভেরি হাই, দেন ইট ওয়াজ ভেরি লো। লোটা এরকম যে মানুষ বলছিল যে তারা প্রিকশন নিয়ে অপটিমিস্টিক, দেন দে বিকেম পেসিমিস্টিক। এখন সে পেসিমিজম থেকে কি এখন ফিরে এসছে কিনা বাংলাদেশ? হ্যাঁ, ফিরে এসছে সেটা মনে হচ্ছে যে ফিরে এসছে, তার কারণ আমাদের লাস্ট কোয়ার্টারের রিপোর্ট বলছে ভালোর দিকে যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই আপনি জানেন যে শতাধিক পণ্যের উপর নতুন করে কর আরোপ করা হয়েছে। এটা নিয়ে আপনারা শঙ্কিত কিনা? অবশ্যই শঙ্কিত, কারণ আমার ধারণা হাইপার ইনফ্লেশন হবে। এমনিতেই আপনি দেখেন, আমি অনেক আগে থেকেই আমার টিমকেও বলছিলাম, বিভিন্ন ফোরামে বলেছি যে বাংলাদেশে যে পলিসি ইন্টারভেনশনগুলো হচ্ছে এগুলো ঠিক না, এবং সেটা দেখেই শুনেই আমি বলছি। আমাদের একদিকে জিডিপি গ্রোথ রেট ফল করেছে, প্রবৃদ্ধির হার, আরেকদিকে ইনফ্লেশন হয়েছে, এবং ইনফ্লেশনটা কিন্তু আমরা 2 বছরও পার হয়ে গেছে, এখনও ইনফ্লেশন। এর অর্থ হচ্ছে বাংলাদেশ স্ট্যাগফ্লেশনের মধ্যে পড়েছে, যেখানে প্রবৃদ্ধি কম আবার ইনফ্লেশন হাই। অন্যান্য দেশে যদি আপনি দেখেন, অনেকেই ইনফ্লেশন থেকে বেরিয়ে এসছে, অনেকেই জিডিপি গ্রোথ রেট আবার আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। তো স্ট্যাগফ্লেশনটা এখনও ওইভাবে ফেস করে, বাংলাদেশ কিন্তু পড়ে যাচ্ছে। এবং এখন যে করারোপ হচ্ছে, তা আমার ধারণা এটা হাইপার ইনফ্লেশন হবে, এবং হাইপার ইনফ্লেশনের ফলে যেখানে ইভেন ইন্টারেস্ট রেট হাই করে দিয়েছে, সেখানে কিন্তু প্রবৃদ্ধি বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। তো আমার ধারণা খুব একটা ভালো অবস্থার দিকে যাচ্ছে না। কিন্তু যখন এই পরিস্থিতিতে আপনারা যখন বুঝছেন, একই সাথে বলছেন যে আমাদের অর্থনীতি ঠিকভাবে চলছে না, কিন্তু আমরা তো আশা করতেই পারি যে ডক্টর ইউনূস উনি একজন অর্থনীতিবিদ, উনি যখন দেশের নেতৃত্ব দিচ্ছেন, ঠিক সেই সময় অর্থনীতির চাকাটা তো ভালোভাবে ঘোরার কথা, অথবা এই সিস্টেমটা ভালোভাবে ঘোরার কথা। সেক্ষেত্রে আসলে আপনার কি মনে হচ্ছে যে আসলে কেন এরকম হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে
আমি যে জিনিসটা বিশ্বাস করি এটা হচ্ছে কমন গ্রাউন্ড। একটা দেশের একটা জাতির কমন গ্রাউন্ড খুঁজে বের করতে হয়। এইখানে স্যারকে তো আমি চিনি, ডক্টর স্যারকে আমি চিনি, স্যারের নোবেল প্রাইজ পাওয়ার পরেই তার সাথে আমার কথা হয়েছে দীর্ঘ সময়, এবং আরও অনেককেই চিনি উপদেষ্টাদের মধ্যে। ওনাদের নলেজের প্রতি, এক্সপিরিয়েন্সের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু আমার মনে হচ্ছে যে লিডারশিপে যেই জায়গাটা মিসিং হচ্ছে সেটা হচ্ছে অল ইনক্লুসিভ বাংলাদেশটা তৈরি হতে পারছে না এখন। সব সেক্টরের মানুষ, সব স্টেক হোল্ডারদের ভয়েসটা ক্যাপচার করা খুব জরুরি এবং সেটা শোনা জরুরি। আমরা শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এবং আইএফসির কথায় দেশ চালাতে পারবো না, কারণ ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, আইএফসি বাংলাদেশ তৈরি করেনি, বাংলাদেশের জন্মও দেয়নি। আমাদের যে এই জিডিপি গ্রোথ রেট, সেটাকে যদি বলা হয় যে একটু কম, আসলে একটু বেশি দেখানো হয়েছে। তারপর ডেভেলপমেন্ট তো আছে। গত এই পুরো 50 বছরের হিস্ট্রিটা যদি দেখেন তাহলে এক ধরনের ডেভেলপমেন্ট কার্ভ আছে। এটা যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ করে দিয়ে গেছে তা না, মেবি তাদের কোনো কন্ট্রিবিউশন আছে। সো ডোনর এজেন্সি অ্যান্ড আইএমএফ এর কথায় দেশ চললে হবে না। ওনাদের কথা শুনবো আমরা, কিন্তু আরও অনেকের কথা টেবিলে আসতে হবে। এটা হচ্ছে আমার বক্তব্য। তার মানে আপনি লিডারশিপের কথা বলছেন যে আসলে এই লিডারশিপ দ্বারা আমরা কোন লিডারশিপকে বুঝাই? যে আমরা এতদিন দেখতাম লিডার মিনস কোন একটা ছাত্র সংগঠনের সভাপতি, যুব সংগঠনের সভাপতি অথবা দলীয় সংগঠনের নেতা। আপনি কি লিডার মিনস এই লিডারকে বলছেন নাকি না সামগ্রিক লিডারকে বলছেন? আমি সামগ্রিক নেতৃত্বকে বলছি। দেখেন, একটা দেশে তো নানান মতের লোক আছে, নানান জাতের লোক আছে। মানে বাংলাদেশ তো আর ধরেন ইসলামের বাংলাদেশ হতে পারে না, বা বাংলাদেশ ধরেন কেবলমাত্র আওয়ামী লীগের বাংলাদেশও না। এটা আওয়ামী বাংলাদেশ না, এটা বিএনপি বাংলাদেশ না, এটা জামাতি বাংলাদেশ না, এটা শুধু কৃষকের বাংলাদেশ না, শুধু শ্রমিকের বাংলাদেশ না, এটা সবার বাংলাদেশ। সবার বাংলাদেশ হতে গেলে প্লুরালিস্টিক যে অ্যাপ্রোচ, যেখানে সবার মত নিয়ে একটা দেশ চালানো, এটার অভাব আছে। এটা সব কয়েকটা সরকারই তো দেখলাম কম বেশি অভাব আছে, যে ভয়েসগুলো ক্যাপচার করা এবং সেইভাবে দেশ চালানোর যে একটা দক্ষতা, এটা আমার মনে হয় আমাদের দেশে বা জাতির মধ্যে ঠিকঠাকভাবে আমরা বিল্ড করিনি। এটার জন্য দায় কি কিছুটা আপনাদের, বিশেষ করে এর আগে তো রাজনৈতিক দলগুলো ছিলই, পাশাপাশি অর্থনৈতিক যে পরিভাষায় যে লিডারশিপ গুলো গ্রো করেছিল, সেটা সঠিক ব্যবহার হয়নি, এটাকে মনে করছেন আপনি? আমি মনে করছি লিডারশিপের নার্চার তো অবশ্যই করা উচিত, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে যদি আপনি ফ্যাসিস্ট কোনো সরকার রাখেন, অথরিটেরিয়ান সরকার রাখেন, তখন লিডারশিপ কিন্তু থাকে না। তখন যেটা থাকে, আপনার কথায় মাথা নাড়ার মতো লোকজনই থাকে। এখন এই ফ্যাসিস্টদের বিদায় হলো জেনজিরা। আমাদের এখন এক ফ্যাসিস্ট বিদায় হয়ে কি অন্য ফ্যাসিস্ট চলে আসবে কিনা আমরা তো বুঝতে পারছি না। আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে যে ফ্যাসিজমের বেসিক এসেন্সটা বুঝতে হবে। ফ্যাসিজমের আগে তো অথরিটেরিয়ানিজম, যেখানে আপনারা যে স্বৈরাচার বলেন, সেখানে একজন কথা বলে এবং সবাই শুনে এবং হ্যাঁ হ্যাঁ করে, জি 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 করে। সেখান থেকে বের হয়ে আসতে গেলে আমাদের প্রত্যেকের মত শোনার, ধৈর্য ধরে শোনার, পরামর্শ শুনতে যেটা আমরা বলি, এটাকে কালটিভেট করতে হবে সর্বপর্যায়ে। আপনি একটা কর আরোপ করবেন, আপনি কি কথা বলেছেন ব্যবসায়ীদের সাথে? আপনি কি কনজিউমারদের সাথে কথা বলেছেন? এইটার কতগুলো প্রেডিকশন হয়, মডেল কি হবে কি জানিয়েছেন? তার মানে আপনার শ্রদ্ধা নাই ব্যবসায়ীদের প্রতি, আপনার শ্রদ্ধা নেই বিভিন্ন সেক্টরের প্রতি, আপনার শ্রদ্ধা নেই দেশের জনগণের প্রতি। আপনি সব বুঝে বসে আছেন এবং আপনি একটা জিনিস করে ফেললেন। তাহলে কার ফর্মুলায় করলেন? ওয়ার্ল্ড ব্যাংকের ফর্মুলায়? ওয়ার্ল্ড ব্যাংক কি সব বুঝে বসে আছে? এইটা মানে হচ্ছে আমি কিন্তু প্লুরালিস্টিক অ্যাপ্রোচে গেলাম না, আমি আমার মতো স্বৈরাচারী, একই সেই স্বৈরাচারীর মতো। স্বৈরাচার মানে কিন্তু শুধুমাত্র মানুষকে ধরে পিটিয়ে মারা না। স্বৈরাচার মানে আমি আপনার কথা শুনলাম না, এটাও স্বৈরাচার। তো স্বৈরাচারের বেসিক ডেফিনেশনটা বুঝতে হবে। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি আমার ধরেন, আপনি আওয়ামী লীগ, আমি বিএনপি, অথবা উল্টাটা, আমরা জানি না। আমরা দুজনের মত যাতে দুজনই নিতে পারি, সেটাই গণতন্ত্রের একটা মানে বেসিক পরিবেশ। অথবা এখানেই আমি আপনাকে প্রশ্নই করে যাচ্ছি, আপনাকে কথা বলতে দিচ্ছি না, এটাও তো মানে অনেকটা স্বৈরাচার। আমি বলে যাচ্ছি, আপনাকে প্রশ্ন করতে দিচ্ছি না, সেটাও এক ধরনের স্বৈরাচার। কিন্তু আমার প্রশ্ন ছিল, জেএনজি যেই ফ্যাসিবাদকে বা উৎখাত করলো, সেই জেএনজি তো আমাদের পরবর্তী মানে জেনারেশন, নেক্সট মানে আমরা যাদেরকে বলে আসছি যে পরবর্তী জেনারেশন শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীর যে আসলে তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটির বিল্ডিংটা, এটাকে আমরা সামনে কোন দিকে যাচ্ছে আপনার কাছে মনে হয়? দেখেন, আমার বেশ যথেষ্টই শ্রদ্ধা আছে
এই জুলাই বিপ্লবের প্রতি। এবং আমি মাহফুজের লেখা পড়েছি, মাহফুজ সাহেবই বলা উচিত এখন, কারণ উনি বোধহয় উপদেষ্টা। আহ, আমার কাছে মনে হয়েছে বেশ ডিপ লেখা, তার বেশ কয়েকটা সাক্ষাৎকারও পড়েছি। আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ডিপ কথাবার্তা বলছে। বাকি উপদেষ্টাদের সাথে আমার পরিচয় নেই, কিন্তু দূর থেকে দেখেছি। আমার কাছে যেটা মনে হচ্ছে, এত বড় একটা বিপ্লব যেটা আপনি বলছেন বা অভ্যুত্থান বলছেন, এটা নেতৃত্ব যারা দিয়েছে তাদের নেতৃত্বের সংকট আছে, এটা আমার কাছে কিন্তু মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ডেফিনেশনটা কি, এই ন্যারেটিভটা, এই রেটরিকটা ঠিকঠাক মতো লেখা হচ্ছে না। এখানে আপনি একটা বিপ্লব করা মানে এই না যে তার আগের যে বড় বড় কন্ট্রিবিউশন যেগুলো হয়েছে সেগুলোকে অস্বীকার করা দরকার নেই। তো আপনি 24কে ভালোবাসতে গিয়ে 71কে ভুলে যাওয়ার দরকার নেই। 71কে ভালোবেসে 71-এর কন্টিনিউশন হিসাবে 24কে দেখা যায়। সেটা আপনি যদি না করেন, আপনি একটা ট্র্যাপে পড়তে যাচ্ছেন, এবং সেই ট্র্যাপটা তৈরি করেছেন যারা, তাদের হয়তো লাভ হতে পারে, দেশের লাভ নেই, এবং এই 24-এ যারা বিপ্লব করলেন তাদেরও লাভ নেই। স্যার ভাই, আমরা একটু অন্যদিকে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনি তো পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং আমি সেক্টরে, ইঞ্জিনিয়ারিং এ পড়েছেন, হ্যাঁ, পরবর্তীতে আইবিএ তে পড়াশোনা করেছেন, জি। কিন্তু আপনার ক্যারিয়ার বিল্ড আপ করেছেন একজন কর্পোরেট, মানে কর্পোরেট সেক্টরে ক্যারিয়ার বিল্ড আপ করেছেন। একটা সময় আমরা দেখতাম যে কর্পোরেট মানুষের একটা স্বপ্নের জায়গা হতো। একটা সময় ছিল এরকম যে এক সময় বিসিএস এক পাশে, আরেক পাশে মনে হতো যে মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে কোথায় যাবে। অনেকেই মাল্টিন্যাশনাল গুলোতে পছন্দর জায়গা হিসেবে নিয়ে নিত, মাল্টিন্যাশনালে যেতে চাইতো। কিন্তু এই প্রবণতা দিন দিন কমে আসছে কেন? অনেকগুলো কারণ। আমার কাছে মনে হচ্ছে যে আমরা যখন পড়াশোনা করেছি, বুয়েট, আইবিএ, আমি পরে কিন্তু এমআইটিতেও পড়াশোনা করেছি। তো আমাদের সময় আমরা মনে হচ্ছে আমরা সৎভাবে বাঁচবো, নিজের ক্যারিয়ার ডেভেলপ করব, এবং সেই কারণেই হয়তো প্রাইভেট সেক্টর বা মাল্টিন্যাশনালকে আমরা বেছে নিয়েছিলাম। আমাদের সময়টা তাই ছিল। আমি আরেকটু ডিটেল যদি বলতে চাই, তাহলে সেই সময়কার আপনার জার্নির আমরা যদি ধরে নেই যে ওই সময় আপনি যেভাবে বাছাইটা করলেন, সেটা কিভাবে ছিল? বাছাইটা খুব সিম্পল। আমি বিসিএস এ কখনো দেইনি। আমি কেন বিসিএস দেইনি? কারণ আমি দেখেছি যে বিসিএস করে যারা আমলা হয় তারা যে কাজটা করে, আমার ওই কাজটা করতে ভালো লাগে না। ওই পাওয়ারটা এনজয় করতে আমি পছন্দ করি না। আমি ক্রিয়েট করতে চাই, এমন কিছু করতে চাই যেটা ক্রিয়েটিভ, এবং সেখানে যথেষ্ট পড়াশোনা করা লাগে, সারাক্ষণ কন্টিনিউয়াসলি স্ট্রাগল করতে হয়, এবং সেটা দিয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলো বড় হয়। আমি সেটাই করতে চাই। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আপনি বেশ কয়েকটা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে এখন আপনি স্বপ্ন সুপার শপ, যেটাকে আমরা বড় লোকের প্রতিষ্ঠান হিসেবে দেখছি, তাহলে সেখানে সাধারণ মানুষের জন্য এই প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে কিভাবে, বা কোনো উদ্যোগ কি আছে আপনাদের? প্রথম কথা, আপনি যেভাবে লেবেলিং করলেন, আমি তো এই লেবেলিং এর সাথে একমত না যে এটা বড় লোকের প্রতিষ্ঠান। অফকোর্স সুপারমার্কেটের জার্নিটা শুরু হয়েছিল বড় লোকদের কথা মাথায় রেখে, কিন্তু স্বপ্ন যে 550টা দোকান করে বসে আছে সারা দেশে, সেখানে কি এত বড় লোক, বাংলাদেশে তো এত বড় লোক নেই, তাহলে তো এই প্রতিষ্ঠান চলার কথা না। 550টা স্টোর কিভাবে চলে? আমাদের ক্রেতাদের একটা বড় সংখ্যকই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষজন, এবং আমরা সরাসরি কৃষকের কাছ থেকে প্রায় 49% সরি 59% প্রোডাক্ট নিয়ে আসি। তো আমরা চেষ্টা করি কৃষকের সাথে মধ্যবিত্তের একটা সেতু সংযোগ করার, যাতে দুই পক্ষই বেনিফিটেড হয়। আপনি রিসেন্ট টাইমে দেখবেন যে ইভেন আমরা 160 টাকায় গরু মাংসের কম্বো নিয়ে এসেছি, এবং যারা কিনেছেন সেটা সর্বস্তরের মানুষ। আমাদের ব্যাচেলাররাও আছে, ছোট ফ্যামিলি আছে, স্ট্রাগলিং মিডল ক্লাস আছে, সবাই আছে। তো বড় লোকের প্রতিষ্ঠান এটা হয়তো কিছু কিছু সুপার শপের ক্ষেত্রে সত্য, স্বপ্নের ক্ষেত্রে মোটেই সত্য না। আপনি প্রিন্স বাজারে যান, এখানে সর্বস্তরের মানুষ যায়, স্বপ্নে গেলেও যাবে, ডেইলি শপিং এ সর্বস্তরের মানুষ যায়। তবে এখন এই বিশেষ করে এই বাজেটিং এর পর, মানে নতুন করার পরে, সেখানে আপনাদেরকে নতুন করে কোনো পরিবর্তন আসতে পারে, কোনো কিছু? এখন যেটা ওনারা করারও করেছেন, আমি জানি না কি চিন্তা করে করেছেন, ওনারা ভালো জানেন। এটা সর্বস্তরের মানুষের সব চ্যানেলেই ইম্প্যাক্ট পড়বে, শুধুমাত্র যে একটা চ্যানেলে ইম্প্যাক্ট পড়বে তা না। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিভাবে এটাকে ইম্প্যাক্ট পড়বে বলে মনে করছেন? আমরা প্রথমত তো মনেই করি না যে ভ্যালু এডিশনের যে কনসেপ্ট, আমাদের ভ্যালু এডিশন খুব বড় জোর ধরেন 15 থেকে 20% মধ্যে থাকে,
তার উপরে 15% করলে তো 2% ভ্যাট হওয়ার কথা, সেখানে তো 5% ভ্যাটেরই প্রশ্ন আসছে না। প্রথম কথা হচ্ছে এটা। তো আমরা এটা নিয়ে অনেক বছর ধরেই কথা বলেছি। আমার মনে হয় যে এবার হয়তো আমরা এটা নিয়ে প্রাতিষ্ঠানিকভাবেই জিনিসটাকে ফেস করব, যাতে করে আমাদের কনজিউমারদের উপর থেকে লোড কমে যায়। আমি আবার এসছি আপনার আবার কর্পোরেট সেক্টরের দিকে, যে আসলে এখন কর্পোরেট সেক্টর যেদিকে যাচ্ছে, আমরা তো দেখছি যে এর আগে কর্পোরেট লিডার তৈরি হতো, জি। কিন্তু সেই সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে, আসলে কেন? কর্পোরেট লিডার না, সর্বস্তরেই লিডার কমে যাচ্ছে। আপনি এইভাবে দেখতে পারেন যে লিডারশিপ জিনিসটা আসে কোথা থেকে। লিডারশিপের জন্য সাহস দরকার, সৎ সাহস। লিডারশিপের জন্য আমি মনে করি ইন্টিগ্রিটি বা সততা দরকার। লিডারশিপের ক্রিয়েটিভিটি দরকার, লিডারশিপের ভিশন দরকার, লিডারশিপের সর্বস্তরের মানুষকে নিয়ে কাজ করার প্রবণতা থাকা দরকার। এই তো লিডারশিপ। এখন আপনি যদি মুখ বন্ধ করে দেন, গলা বন্ধ করে দেন এবং সবাইকে হুজুর হুজুর করতে বলেন, তাহলে লিডারশিপ তৈরি হয় কি করে? আপনার কথার বাইরে কথা বলার জন্য আপনি পিটিয়ে বুয়েটের একটা ছেলেকে মেরে ফেলেন, লিডারশিপ তৈরি হয় কি করে? এক দল আরেক দলকে সহ্য করতে পারবে না, শেষ করে ফেলবে, লিডারশিপ তৈরি হবে কি করে? তাহলে তো এখানে তৈরি হয় পেশি। আমাদের দেশে এখন বাউন্সার তৈরি হওয়ার কথা, অসংখ্য বাউন্সার যারা বডি বিল্ড করবে এবং সিক্স প্যাক নিয়ে ঘুরে বেড়াবে আর একে ওকে মারামারি করবে। আমাদের দেশে অসংখ্য তার আর্মস ক্যাডার তৈরি হওয়ার কথা। আর্মস ক্যাডার আর বডি বিল্ডার তো আর লিডার না। তো সেই লিডারশিপের জন্য পড়াশোনাও দরকার, পড়াশোনার গভীরতা দরকার। আমাদের এখানে মানে প্রজন্মের পর প্রজন্ম দেখছে যে বইয়ের থেকে আসলে মাসেল পাওয়ার অনেক বেশি। তো তারা কি করবে? তারা বই পড়লে শুধু একটা জিনিসই বোঝে, বই পড়ে বিসিএস ক্যাডার হতে হবে। কেন? তাহলে আমার পাওয়ার অনেক বেশি। তো এই যে পাওয়ারের প্রতি যে ঝোঁক আমরা তৈরি করেছি সর্বস্তরে, অসততার প্রতি আমরা এক ধরনের ঝোঁক তৈরি করে দিয়েছি, যে অসততা খুব একটা সমস্যা না। এই কোর ভ্যালু সিস্টেমে তো নড়ে গেছে। কোর ভ্যালু সিস্টেমটা ঠিক করার জন্য ইনস্টিটিউশনগুলোকে ঢেলে সাজাতে হবে। যেমন আমরা সেটাকে কিভাবে? স্কুলে ঠিকঠাকভাবে শেখাতে হবে হোয়াট ইজ গুড, হোয়াট ইজ নট গুড। এক, মস্ক মসজিদে বা আপনার যেখানে ওয়াজ হয় সেখানে শেখাতে হবে যে ধৈর্য ইম্পর্টেন্ট। সেখানে শেখাতে হবে যে আল্লাহ প্রথম শব্দ বলছেন ইকরা, পড়ো। তাহলে পড়তে হবে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধবন্দীদেরকে মুক্তি দিতেন, তখন শিক্ষার বিনিময়ে মুক্তি দিতেন, যে তোমরা যদি আমাদের এতগুলোকে ছাত্রদেরকে পড়ায় দাও তাহলে মুক্তি পাবা। তারপরে পড়া ইম্পর্টেন্ট, রাইট? সেই পড়া কি পড়া ছিল? সেই পড়া কি অ্যারাবিক পড়া ছিল? সেই পড়া কি কোরআনের পড়া ছিল? নো। তাহলে সায়েন্স অ্যান্ড ওভারঅল নলেজের প্রতি পড়াশোনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চীন পর্যন্ত চলে যাও জ্ঞানের জন্য। তো চীনে যেয়ে কি মানুষ ইসলাম শিখবে? নিশ্চয়ই না। তাহলে এই যে সর্বস্তরের জ্ঞানের প্রতি আমাদের মুসলমানদের যে আমরা পিছিয়ে যাচ্ছি, এর কারণ হচ্ছে প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রতি আমাদের এক ধরনের অনীহা, যেটা কিন্তু আমাদের রাসূলের ছিল না। সেটা ব্যাক করাতে হবে। ইনস্টিটিউশনগুলোতে শেখাতে হবে নারীদেরকে শ্রদ্ধা করতে হবে। এখানে নারীদেরকে শ্রদ্ধা করা হয় না। নারীর পর্দা নিয়েই সারাক্ষণ কথা বলা, যেন নারীরা সবচেয়ে বড় শত্রু। নারী তো তোমার মা, নারী তোমার বোন। তো সেই শ্রদ্ধা করার যে ভ্যালু সিস্টেম, এটা ছিল এক সময়, পুরো নষ্ট হয়ে গেছে। কেন এই নষ্ট হওয়ার পেছনে কারণ? আমার ধারণা এটা একটা বৈশ্বিক ষড়যন্ত্র। এটা বৈশ্বিক ষড়যন্ত্র হচ্ছে প্রথমত মুসলমানদের যে সিস্টেমগুলো, তাদের ভ্যালু সিস্টেম ক্র্যাশ করা। ইমার্জিং ইকোনমি বাংলাদেশ বা এই ধরনের দেশগুলা, এগুলো ভ্যালু সিস্টেম যদি নষ্ট করা হয় তাহলে সাম্রাজ্যবাদের সুযোগ সুবিধা হয়। সাম্রাজ্যবাদ যদি নিয়ন্ত্রণ করতে চায়, সেটা রিজনাল এক্সপ্যানশনিজম হোক আর ইম্পেরিয়ালিজম হোক, তার কিছু দাস দরকার, তার কিছু চাকর দরকার, যারা জ্ঞানে ছোট, যারা বুদ্ধিতে ছোট, পড়াশোনায় কম জানে, যাদেরকে শাসন করা যায়, যারা চোর, যাদেরকে সহজে ধরে ফেলা যায়। এই যে তুমি চুরি করেছো, এবার তোমাকে পাঠিয়ে দিলাম আরেক দেশে, অথবা জেলে পাঠিয়ে দিলাম। তাহলে নেতৃত্ব যাতে তৈরি না হয়, কারণ নেতৃত্ব তৈরি হলে সে যে শোষণ করবে সাম্রাজ্যবাদী কায়দায়, সেটা আর করতে পারে না। সেই কারণে এটা আমার ধারণা একটা ইন্টারন্যাশনাল মানে ডেলিভারের প্ল্যান। কিন্তু এই সময় সে যেহেতু বলছেন চারদিকে অস্থিতিশীলতা, অস্থিরতা, নেতৃত্ব শূন্যতা, এই জায়গায় নতুন নেতৃত্ব তৈরি হওয়ার জন্য আপনার কাছে কি মনে হয় যে কি করা দরকার? আপনার পরামর্শ কি? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই দেশটাকে আসলে যারা ভালোবাসে এবং এই দেশের মানুষের মাটির গন্ধ যারা বোঝে, এই দেশের গানকে যারা বোঝে, এই দেশের ভাষাকে যারা বোঝে, এই দেশের সমস্ত মতের প্রতি যাদের শ্রদ্ধা আছে, সেটাই তো আসলে এই দেশের মানুষের কথা। তারাই হচ্ছে এই দেশের মানুষ। আর যারা মনে করে এই দেশ বিভক্ত,
এই দেশের এইভাবে চলতে হবে, ওইভাবে চলা যাবে না, তারা বুঝবেন দেশকে ভালোবাসে না। দেশকে ভালোবাসলে দেশের সবকিছুকে ভালোবাসতে হবে, দেশের সমস্ত উৎসবকে ভালোবাসতে হবে, দেশের সব মতকে ভালোবাসতে হবে, সবাইকে কিন্তু ইনক্লুড করে নিয়ে চলতে হবে। আপনার আলাদা মত থাকতে পারে, আমার আলাদা মত থাকতে পারে, কিন্তু আপনার আমার প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ থাকতে হবে। এইটাই তো বাংলাদেশ। সেই বাংলাদেশে যারা বিশ্বাস করে তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, এবং যারাই বাংলাদেশটাকে কোনো না কোনোভাবে নার্সিসিজমের দিকে নিয়ে যেতে চায়, অন্য একটা বাংলাদেশ বানাতে চায়, তাদেরকে প্রতিরোধ করার জন্যই চাওয়া উচিত। এবং আমাদের সমৃদ্ধভাবে চেষ্টা করা উচিত যে এই দেশে যাতে নেতৃত্বটা তৈরি হয়, তার জন্যে আলাপ আলোচনা এবং কনভারসেশন স্টার্ট করা। তার মানে এখন আপনি বলছেন যে সংলাপ জরুরি, খুবই রাজনৈতিক সংলাপ হোক, রাজনৈতিক সংলাপ, সামাজিকভাবে সংলাপ, প্রাতিষ্ঠানিক সংলাপ, এবং শোনা জরুরি। শোনে না সবাই, বলে। তবে আমরা আশা করব সেই পরিস্থিতি তৈরি হবে। এতক্ষণ আপনি আমাদের সাথে সময় দিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আশা করি আমার কথায় দর্শকরা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। আমি দেশটাকে যেমন ভালোবাসি, আপনাদের সবাইকেও ভালোবাসি, এবং চাই এই দেশটা সোনার বাংলাদেশ হোক। আমরা ঠিক এই আশাটাই করি সবাই, যে এই দেশ সবার সোনার বাংলা হোক, স্বপ্নের সোনার বাংলা হোক, এই প্রত্যাশা আমরা করছি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।